This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে 2900 কেজি বিস্ফোরক ভারতে ঢুকেছিল, কিন্তু এই বিস্ফোরক কিভাবে ঢুকেছিল ভারতে সেই প্রশ্ন কি আপনাদের কাছে এসেছে? বাংলাদেশ এই ঘটনার সঙ্গে, অর্থাৎ দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের সঙ্গেও বাংলাদেশের লিংক রয়েছে। কিভাবে? দীপ আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। দীপ, এখানেও বাংলাদেশ কিভাবে জঙ্গিরা বা যারা নাশকতা করেছে তারা কিভাবে এই বিস্ফোরক ভারতে ঢুকিয়েছিল সেটা যদি একটু ডিটেইলস দাও। কাছে এই মুহূর্তে সব থেকে বড় মাথা ব্যথা 2900 কিলোগ্রামের ওপর অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে, কিন্তু আরও কম করে 350 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট এই মুহূর্তে ভারতবর্ষের একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেটা বাংলাদেশ থেকে ভারতবর্ষে পাচার করা হয়েছে। সবচেয়ে বড় আপডেট দুপুরে সুপার প্রাইম টাইমে বাংলাদেশ থেকে আরও 350 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট ভারতের বিভিন্ন স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গায় লুকানো রয়েছে, যেটা এই মুহূর্তে এনআইএ এর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ যে কিভাবে সেই বিস্ফোরক খুঁজে বার করা হবে। এর পাশাপাশি আমরা এর আগেও যেটা বলেছি যে শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশ, ইস্তানবুল, দোহা আর ভারত এক লিঙ্কে জুড়ে গেছে। তার কারণ ঢাকা মেডিকেল কলেজ থেকে 2023-24-এ দুজন ডাক্তারি পড়ুয়া পাশ করে অনন্তনাগ এবং শ্রীনগরে গত 1 বছর ধরে তারা ডাক্তারি করছে। আসলে ডাক্তারি করছে না, গলায় স্টেথো আর গায়ে সাদা কোট ঝুলিয়ে তার আড়ালে তারা জয়শের হয়ে কাজ চালাচ্ছিল। এই যে ডাক্তারি যে মডিউলটা রয়েছে, জয়শের যে ডাক্তারি মডিউল, সেই মডিউলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন মহিলা ডাক্তার এখনও তাদের খোঁজ চলছে, কোথায় লুকিয়ে রয়েছে তারা, আর তারাই হচ্ছে এই গোটা ঘটনার লিঙ্কম্যান এমনটা কিন্তু মনে করা হচ্ছে। ইস্তানবুল, দোহা থেকে তাদের কাছে ডিজিটাল ওয়ালেটে মোটা অঙ্কের টাকা এসছে, কে সেই টাকা দিয়েছে? আইএসআই, এমনটাই তো মনে করা হচ্ছে। এর আগে আমরা বারবার যে খবর দেখিয়েছি, বাংলাদেশে জৈশ এবং লস্করের ধর্ম প্রচারকের আড়ালে বড় বড় জঙ্গি নেতারা একাধিকবার বাংলাদেশে গেছে, তাদের ছবি দেখতে পাওয়া গেছে। এমনকি বাংলাদেশের দীপ, এখানে তো আরো একটা বিষয় আমরা কিছুদিন আগে খবর দেখিয়েছিলাম যে আইএসআই বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে চাইছে, সেখানে তাদের দপ্তর, আইএসআই দপ্তর, সেই দপ্তর করার অনুমতি বাংলাদেশ সরকার দিয়ে দিচ্ছে। সেটাই বলছিলাম যে বাংলাদেশকে যে একটা রুট হিসাবে ব্যবহার করতে হবে, সেটাই কিন্তু এই মুহূর্তে মানে অপারেশন সিঁদুরের পর যেহেতু পিওকে কে ব্যবহার করে ভারতে অনুপ্রবেশ করাটা কার্যত অসম্ভব হয়ে গেছে, তাই জৈশ এবং লস্করের বড় বড় জঙ্গি নেতারা ধর্ম প্রচার করার আড়ালে তারা বাংলাদেশকে ব্যবহার করে, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে নাশকতার ছক কষেছিল। বাংলাদেশ এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের একাধিকবার এর আগেও দেখিয়েছি, বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে এমন একটা জায়গা তৈরি হয়েছে যেখানে পাকিস্তানের সেনাকর্তাদের সঙ্গে বাংলাদেশের ইউনূস সরকারকে একাধিকবার ছবিতে দেখতে পাওয়া গেছে। তার মানে কোথাও একটা বাংলাদেশের মাটিকেই যে ঘুরপথে আইএসআই এবং পাক সেনা তারা ভারতবর্ষের বিরুদ্ধে নাশকতার কাজে ব্যবহার করছে, সেই ছকটাই কিন্তু আস্তে আস্তে এবার রিভিল হয়ে যাচ্ছে এই গোটা ঘটনার সূত্র ধরে এনআইএ তদন্তকারীরা অন্তত এমনটাই মনে করছেন। বেশ, অনেক ধন্যবাদ দীপ। আর দীপ যে ইনফরমেশন দিচ্ছিল তাতে আপনারা বুঝতেই পারছেন যে এখনো অবধি যে তথ্য সামনে আসছে, বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে চাইছে জঙ্গিরা নাশকতার জন্য, এবং এই যে দিল্লি বিস্ফোরণ কাণ্ড, তার জন্য যে বিস্ফোরক আনা হয়েছিল, ভারতে যে বিস্ফোরক এসেছিল, সেই বিস্ফোরক বাংলাদেশ থেকে এসেছিল এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। কিন্তু এখনো অবধি বাকি বিস্ফোরক কোথায়, সেই খোঁজ, সেই তল্লাশি এখনো চলছে। গত পরশুদিন দিল্লিতে বিস্ফোরণ, তারপরেই আমরা দেখলাম দেশের প্রত্যেকটা বড় শহরে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, বিশেষ করে সীমান্তবর্তী জায়গাগুলোতে। চিকেন নেক্সট থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রসেনজিৎ লাইভে। প্রসেনজিৎ, এর আগেও তোমার সঙ্গে বারংবার কথা হচ্ছিল, তুমি দেখাচ্ছিলে, একবার ছবিটা দেখা এই মুহূর্তে। দেখো, আমি যেটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে গোটা দেশ জুড়ে কিন্তু প্রায় 3200 কিলো যে অ্যামোনিয়াম নাইট্রেট আনা হয়েছিল, তার মধ্যে থেকে 2900 কিলো উদ্ধার হয়েছে। বাকি 300 কিলোর খোঁজ শুরু হয়েছে, যেগুলো কোথাও না কোথাও লুকিয়ে রাখা হয়েছে। সেই উদ্বেগটাকে আরও খানিকটা বাড়িয়ে দিচ্ছে, কারণ এই যে অ্যামোনিয়াম নাইট্রেট আনতে গিয়ে ব্যবহার করা হয়েছিল বাংলাদেশ এবং নেপাল সীমান্তকে, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলে এই যে স্পর্শকাতর এলাকা। আরও একবার শিরোনামে কিন্তু যে খবরটা যে কথাটা তুমি বলছিলে, যে বারবার আমরা আলোচনা করছিলাম, এই সীমান্তগুলো দিয়ে এই ধরনের মডিউলের যে অপারেশন এবং যাতায়াত আকছার ঘটে, আবারও কিন্তু সেই তথ্যই সামনে আসছে। অ্যামোনিয়াম নাইট্রেট আনতে গিয়ে কোন দুটো পথ ব্যবহার করা হলো?
বাংলাদেশ সীমান্ত আর নেপাল সীমান্ত। সেই কারণেই কিন্তু উদ্বেগটা আরও বেড়েছে। আর স্বাভাবিকভাবেই এই এলাকাগুলোতে কিন্তু বাড়তি নজরদারি করা, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে 2900 কিলো বিস্ফোরক ব্যবহারের আগে উদ্ধার হলো, বাকি 300 কিলো বিস্ফোরক কোথায় লুকানো আছে, দেশের যে কোনো প্রান্তে লুকানো আছে, তাকে খুঁজে বার করতেই কিন্তু যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে গিয়েছেন তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে এনআইএ এবং অন্যান্য আধিকারিকরা, এবং খোঁজ চলছে গোটা দেশ জুড়ে একাধিক জায়গায় কিন্তু শুভজিৎ তল্লাশি চলছে। সঙ্গে থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশেষজ্ঞরা রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস বাবু, প্রথমে আপনার কাছে প্রশ্নটা করি। দেখুন, হরিয়ানা থেকে মানে ফরিদাবাদ থেকে যখন এই অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছিল তখন অনেকেই মনে করেছিল যে হরিয়ানায় বা উত্তর ভারতে সহজলভ্য, কিন্তু এখন শোনা যাচ্ছে যে খবরটা ডিপ ব্রেক করলো যে বাংলাদেশ থেকে আনা হয়েছে। যেটা এদেশে সহজলভ্য সেটা কেন বাংলাদেশ থেকে আনা হয়েছে বলে মনে হয় আপনার? দেখুন, বাংলাদেশ থেকে আসতে পারে এটা একটা প্রবাবিলিটি, বা বাংলাদেশ থেকেই এসেছে এটার একটা কনফার্মেশন, কিন্তু এই যে প্যাসেজটা এটা কোনোদিনই একটা ডিরেকশন বা একটা মুভমেন্টের জন্য হতে পারে না। বহু জায়গা থেকে বহু রকমের কন্ট্রিবিউশনের অ্যাকিউমুলেশন থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটে। কেউ ফিন্যান্স করে, কেউ লজিস্টিক সাপোর্ট দেয়, কেউ সেখানে স্টোরেজ লোকেশন তৈরি করে, কেউ সাপ্লাই চেনটা তৈরি করে। সুতরাং এক্স্যাক্টলি কে কোন রকম ভূমিকা পালন করেছে সেটা ইনভেস্টিগেশন এগোলে আমরা সবাই জানতে পারবো। দ্বিতীয়ত একটা কথা বলাই বাহুল্য, সেটা হলো বাংলাদেশের অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যে পলিটিক্যাল অবস্থানটা আছে, বাংলাদেশ নিজের টেরিটোরিয়াল অবস্থান ঠিক রাখতে পারার জন্য যে কোনো কম্প্রোমাইজের রাস্তায় হাঁটবে, এটাই তাদের স্বাভাবিক চরিত্র, এবং তার জন্যই আজকে তারা এই ধরনের রাস্তা খুলে দিচ্ছে বা এই ধরনের নাশকতার সাথে অ্যাক্টিভলি জড়িয়ে পড়ছে। এবং এই নাশকতাগুলো তাদের যে ইন্টারনাল পলিটিক্স বা ইন্টারনাল সিচুয়েশন খারাপ করছে শুধু তাই নয়, তাদের আশেপাশের দেশগুলো এবং বিশেষ করে ভারতবর্ষের মতো একটা এত বৃহৎ দেশকে ক্ষতিগ্রস্ত করতে তারাও উদ্যোগী হয়ে পড়ছে। এটাই দুঃখজনক। সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আমাদের অপর গেস্ট রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমার সঙ্গে। কর্নেল দীপ্তাংশু, ঠিক এই জায়গাটাই জানতে চাইবো যে বারংবার আমরা এর আগেও দেখেছি প্রথমে নেপালকে প্যাসেজ করা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশকেও রীতিমতো সেখানে একটা প্যাসেজ করা হচ্ছে। তাহলে কোথাও কি আমাদের এই যে বঙ্গ বা এই রাজ্যকেও টার্গেট করা হতে পারে, বা এই রাজ্যকেও কি প্যাসেজ হিসেবে ব্যবহার করা হতে পারে? দেখেন, প্যাসেজ তো নিশ্চিতভাবে কোথাও না কোথাও থেকে এত কোয়ান্টিটি অফ এসছে অ্যামোনিয়াম নাইট্রেট, কিন্তু প্রথম কথা অ্যামোনিয়াম নাইট্রেট খুব ইজিলি অ্যাভেলেবেল, এটা ফার্টিলাইজারে ইউজ হয়, এবং অ্যামোনিয়াম নাইট্রেট যার কাছে লাইসেন্স আছে কম পরিমাত্রায় পাওয়া যায়, এবং আপাতত ইন্টেলিজেন্স এজেন্সি থেকে যা জানা যাচ্ছে যে প্রায় 1.5 থেকে 2 বছরের মধ্যে এরা একত্রিত করেছিল। হয়তো আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ খবর আমরা পাচ্ছি, যেটা 350 কিলো দ্বীপ বললো, কিছুটা বললো না, তবে আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে 350 কিলো কিন্তু মিলিটারি গ্রেড RDX, এইটাও কিন্তু ফরিদাবাদ থেকে ধরা পড়েছে ইতিমধ্যে। এটা হয়তো সমস্ত সংবাদ মাধ্যমে আসেনি। 350 কিলো মিলিটারি গ্রেড RDX, এইটা হয়তো, কারণ মিলিটারি গ্রেড RDX কিন্তু ভারতের মধ্যে পাওয়া সাধারণ মানুষ কোনো মানুষই পাবে না যতক্ষণ না এটা বাইরের কোনো রাষ্ট্র থেকে মানে চুরি করে কোনো রাস্তা দিয়ে নিয়ে আসতে হয়, যেটা আপাতত আমরা জানতে পারছি বাংলাদেশ থেকেই হয়তো আপাতত আসছে। কারণ আমরা সাইফুল্লাহ চৌধুরী বাংলাদেশ থেকে যদি আসে তাহলে আপনাকে আবারও সেই একই প্রশ্ন একই বিষয়ে আমরা চলে যাই। তাহলে এই ত্রিপুরা, অসম, বাংলার মাটি ব্যবহার করলে তো মোটামুটি এইটাই ব্যবহার করাটা সুবিধাজনক যারা ট্রান্সপোর্ট করে তাদের কাছে, তাই না? সেক্ষেত্রে এখানকার রাজ্য সরকারের ভূমিকা, এখানকার প্রশাসনের ভূমিকা একদম খুব সোজা। বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢোকা এত 4096 কিলোমিটার, বিশেষ করে পশ্চিম বাংলা প্রায় 2217 কিলোমিটার। বহু জায়গা থেকে তো লোক আগেও ঢুকেছে, ভবিষ্যতেও ঢুকবে, যতদিন না আমাদের বর্ডার ম্যানেজমেন্ট আরো অত্যাধুনিক ইমপ্রুভমেন্ট করছি। এক, দ্বিতীয়ত যে ওয়েপেন ধরা পড়ছে, ক্রিংকভ ওয়েপেন, ক্রিংকভ হচ্ছে AK-74 মোস্ট অ্যাডভান্স রাশিয়ান ওয়েপেন, যেটা একটা সাবমেশিন গান, সেটাও কিন্তু এই যে টেলার মডিউল, হোয়াইট কলার টেলার মডিউল, একটা নতুন চ্যালেঞ্জ ইন্টেলিজেন্স এবং ফোর্সেসের কাছে। ক্রিংকভ AK-74ও কিন্তু ধরা পড়েছে, এটা কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে এগুলো। এবং আর যে বাংলাদেশে যে দুটো মহিলা আরো ডাক্তার যারা বাংলাদেশে মেডিকেল পাস করেছে, ভারতীয় নাগরিক, এই প্রসঙ্গে আসবো, খবর ব্রেক করছি আমরা, একটু প্লিজ সঙ্গে থাকুন।
আর যে ব্রেক খবর আমরা করছি সেটা হচ্ছে আরো 2 মহিলা ডাক্তারের খোঁজ করছেন তদন্তকারীরা। আপনাদের জানাই এই 2 মহিলা ডাক্তারের খোঁজ হচ্ছে কোথা থেকে না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এরা পড়াশোনা করেছেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে। সেখানে 2024-এ ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে এবং দুজনের বাড়ি শ্রীনগর আর অনন্তনাগে। জঙ্গি ডাক্তারদের মূলত লজিস্টিক সরবরাহ করত এই 2 মহিলা ডাক্তার। ইস্তানবুল ও দোহা থেকে ওয়ালেটে আসতো টাকা, মানে দিল্লি বিস্ফোরণে এবার জুড়ে যাচ্ছে ঢাকা, দোহা, ইস্তানবুল। আপনাদেরকে আরো একটা বড় তথ্য দিয়ে রাখি, দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আরো চাঞ্চল্যকর তথ্য আসছে। এই উমর মোজাম্মেলদের মূলত টার্গেট ছিল 26শে জানুয়ারি, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, হোয়াইট কলার মডিউলের উদ্দেশ্য ছিল 26শে জানুয়ারি লালকেল্লা চত্বরে হামলার ছক। বড়সড় নাশকতার জন্য 2 বছর ধরে বিস্ফোরক জোগাড় করছিল উমর শাহিনরা, এমনটাই তথ্য সামনে আসে। আর কি জানা যাচ্ছে এই বিষয়ে ডিটেইলসে জানবো আমাদের প্রতিনিধি শান্ত আমাদের সঙ্গে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে। শান্ত, একদমই দেখো, এই যে আগামী 2026-এ যে 26শে জানুয়ারি তা কিন্তু বেশি দূর নয়, অর্থাৎ আর কয়েকদিনের মধ্যে গোটা দিল্লি জুড়ে, গোটা লালকেল্লা এলাকা জুড়ে নিরাপত্তায় মুড়ে ফেলা হবে এবং গোটা দিল্লি রীতিমতো সাজো সাজো রবে পরিণত হবে। এই অবস্থায় দাঁড়িয়ে এই সময় যখন পুলিশের তরফে যাবতীয় ব্যবস্থা আয়োজন করছে, তখনই কিন্তু সময়টাকে বেছে নেওয়ার চেষ্টা করেছিল এই আততায়ীরা, মূলত মুজাম্মিল, আদিল, শাহিন এবং উমার নবীরা। যেটা মূলত তদন্তকারীরা জানতে পারছে, গত 2 বছর ধরে এরা প্রস্তুতি চালিয়েছে এবং গত 2 বছর ধরে তারা পরিকল্পনা করে লালকেল্লা এবং আশপাশের এলাকার রেকি করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে উমর এবং মুজাম্মিল তারা কিন্তু বারবার রেড ফোর্টে গিয়ে অর্থাৎ লালকেল্লায় গিয়েছে, সেখানে গিয়ে তারা ঘুরে বেরিয়েছে। তারা চেষ্টা করেছে একজন অন্তত সে লালকেল্লার ভেতরে কোনো স্টাফকে নিজেদের হাতে করতে, কারণ কোনোভাবে সিকিউরিটির পথ এড়িয়ে তারা সেখানে বিস্ফোরণে ঢুকতে পারবে না। যদি ভেতরে কেউ তারা হাত করতে পারে তাহলেই ভেতরে তারা বিস্ফোরক সঠিক জায়গায় রাখতে পারবে, যেটা 26শে জানুয়ারি তারা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা নিয়েছিল। এবং তার আগেই উমর পালাতে গিয়ে ধরা পড়ে যায়, ব্লাস্ট করায় রেড ফোর্টের গেটের সামনে। অন্যদিকে আদিল, মুজাম্মিল এবং শাহিনরা ধরা পড়ে যায় বিপুল পরিমাণ বিস্ফোরক সহ। অর্থাৎ যে পরিমাণ বিস্ফোরক তারা মজুত করেছিল এবং যে পরিকল্পনা নিয়েছিল তা গোয়েন্দা ইনপুট পেয়ে গোয়েন্দা বাহিনী এবং পুলিশ যেভাবে যৌথভাবে কাজ করে এই পুরো মডিউলটাকে ধরতে পেরেছে, তার স্বাভাবিক উল্লেখযোগ্য সাফল্যই বলা চলে। কারণ এই তথ্য যদি গোয়েন্দা জায়গায় না আসতো আর যদি এভাবে না ধরা পড়তো, তাহলে কিন্তু আগামী 2026 কিন্তু রক্তস্নাত হয়ে উঠতো গোটা দিল্লির রাজপথ এবং লালকেল্লা কিন্তু রীতিমতো মানে তার তো কার্য তছনছ হয়ে যেত। 26 জানুয়ারিকে মাথায় টার্গেট দিয়ে কিন্তু এই লক্ষ্যমাত্রা নিয়ে প্ল্যান করে না কোনো অর্গানাইজেশন, যখন কোনো প্ল্যান করে তখন একটা প্ল্যান করে না, ABCD এমন একাধিক প্ল্যান করে রাখে। একটি পরিকল্পনার কথা, একটি সম্ভাবনার কথা সায়ন্ত বলছিল সূত্র মারফত যে খবর পেয়েছে। আরো একটা খবর পাচ্ছি আমরা আরো একটা সূত্র মারফত, দীপাবলিতেও ভিড়ে ঠাসা দিল্লিকে টার্গেট করেছিল হোয়াইট কলার মডিউল। দীপাবলিতেও ভিড়ে ঠাসা দিল্লিকে টার্গেট করেছিল হোয়াইট কলার মডিউল। গাড়ি ভর্তি বিস্ফোরক কোথায় রাখলে সর্বাধিক ক্ষতি হবে জানতে একাধিকবার রেকি করে এই মোজাম্মেল এবং উমার। কোথা থেকে সম্ভাবনার কথা উঠে আসছে, সূত্র কি বলছে জানবো তন্ময়ের কাছ থেকে। তন্ময়, দেখো গোয়েন্দারা যেটা এখন করছে, এদের মোবাইলের যে সূত্র রয়েছে সেই মোবাইলের নেটওয়ার্ক, তার টাওয়ার লোকেশন, এই সব কিছু ধরেই কিন্তু দেখা যাচ্ছে মোজাম্মেল এবং এই উমর একাধিকবার এই লালকেল্লা চত্বরে ঘুরে বেরিয়েছে। শুধু এখানেই শেষ নয়, দীপাবলিতে ভিড়ে ঠাসা দিল্লি, উৎসব মুখর দিল্লি, দীপাবলির আলোয় যখন ঝলমল করে সেই সময় সবচেয়ে বেশি ভিড় যেখানে, সেই জায়গা কোথায় কোথায় রয়েছে সেগুলো রেখি করে তারা পয়েন্ট করে যে এই জায়গায় ভিড় রয়েছে, এখানে বিস্ফোরণ ঘটালে, এখানে নাশকতা ঘটালে সবচেয়ে বেশি ক্ষতি করা যাবে, সেই জায়গাগুলো তারা রেখি করে। কিন্তু তখন একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার জন্য সেই রেখি করে তারা সেটা ইমপ্লিমেন্ট করতে পারেনি, তারা সেটা বাস্তবায়িত করতে পারেনি, বিস্ফোরণ ঘটাতে পারেনি। তারপরেই 26শে জানুয়ারি টার্গেট নেয়। গোয়েন্দাদের কাছে এই চাঞ্চল্যকর তথ্য আসছে, দীপাবলি ছিল প্রথম টার্গেট। দীপাবলিতে প্রথম টার্গেট করেই তারা রেকি করেছিল গোটা দিল্লি শহর জুড়ে সবচেয়ে বেশি ভিড়ে টাসা, সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা এমন জায়গাগুলো চিহ্নিত করেছিল। সেটা সফল না হতেই তারপর আবার টার্গেট হচ্ছে 26শে জানুয়ারি লালকেল্লা চত্বর। অর্থাৎ চাঞ্চল্যকর তথ্য, একাধিকবার তারা টার্গেট ফুলফিল করতে চেয়েছে, সেটা হয়নি, আটকে গেছে গোয়েন্দা সক্রিয়তার জন্য।
তারপর এই বিস্ফোরণ এবং এই সমস্ত ঘটনা সামনে আসা। তন্ময় যে বিষয়টা তুলে ধরছিল, অর্থাৎ প্রথমে দীপাবলি টার্গেট ছিল এবং তারপর সেই টার্গেট মিস হতেই তারপর 26শে জানুয়ারি সেই রেকিও চলছিল। আমি একবার কর্নেল দীপ্তাংশুর কাছে আসবো। কর্নেল দীপ্তাংশু, ঠিক যেরকম ভাবে বলা হচ্ছিল যে প্ল্যান এ প্ল্যান বি একাধিক প্ল্যান থাকে যে কোনো মডিউলের, তো সেক্ষেত্রে প্রথম ফার্স্ট টার্গেট এই দিওয়ালি এই উৎসবের সময় মিস হতেই তারপরেই কি এই 26শে জানুয়ারি নিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে এই কাণ্ডটা ঘটলো? দেখুন, প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি একদম কারেক্টলি ব্রট আউট। এই মডিউল থাকে, এই মডিউলের প্ল্যান থাকে, কিন্তু এটা পুরোটা নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে হচ্ছে যারা এদের হ্যান্ডলার, সেটা হচ্ছে আইএসআই এবং পাকিস্তান। এবং তার আগে রেকি করা হয় বিভিন্ন জায়গায়, কোথায় যদি ধরা পড়ে, অথবা ধরুন ফিদায়ন অ্যাটাক, যেটা আমরা জেহাদি আপনারা বলেন, আমরা বলি আমাদের ভাষায় ফিদায়ন অ্যাটাক, যারা সুইসাইড বম্বার যায় তারা ধরা পড়লে কি অবস্থা হবে, এই প্রত্যেকটাই জিনিসটা দেখতে হয়। আপনি যেটা বললেন যে 26শে জানুয়ারি, প্রত্যেক সময়ে 26শে জানুয়ারি একটা ডেট হয় যখন তার নিরাপত্তা চারিদিকে ঘিরে দেয় দিল্লি, এবং এটা একটা খুব ইজি টার্গেট এই সময় ওরা করতে চায়, যেখানে বহু লোক একত্রিত হয়। এবং ভারতে এই সময় ওরা করতে পারে, তাহলে পুরো বিশ্বে এই যে ভয়াবহ যে অ্যাটমসফিয়ার, এটা পুরো বিশ্বে এটা ছড়িয়ে দিতে পারবে। সেটাই ওদের একমাত্র উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের দিকে ওরা এগিয়েছিল কিনা আমরা জানি না, তবে তার অনেক আগে হ্যাটস অফ টু দ্য ইন্টেলিজেন্স এজেন্সি আর যে পুলিশ, জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ, হরিয়ানা পুলিশ এবং আহমেদাবাদ গুজরাট পুলিশ, তারা সময় মতন কিন্তু একটা বড় নাশকতার ছক একবারে ভেঙে দিল, যেখানে হাজার হাজার আমাদের ভাই বোন ভারতীয় কিন্তু মৃত্যুবরণ করত। সঙ্গে থাকুন কর্নেল দীপ্তাংশু।